আরো বড় দুঃখের কথা, শুধু 2014 সাল নয়, ওপার বাংলায় বাংলাদেশে এখনো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। মা বোনদের ইজ্জত নিয়ে তারা যেভাবে ছিনিমিনি খেলছে, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, তারা যেদিন আসবে সেদিন তাদের নাগরিকত্ব দিতে হবে। তোমরা এটা লিখে দাও। ওখানে আমার মা না থাকলেও মাসি আছে, বাবা না থাকলেও কাকা আছে, আমাদের লোকজন, ওরা কি আমাদের কেউ না? তাহলে তাদের উপর এইভাবে অত্যাচার হচ্ছে, তারা তো আসতে বাধ্য হবে। তারাও যেন এসে, অবিভক্ত ভারতের তার বাপ ঠাকুর দাদা নাগরিক ছিল, তোমরা আর তারে দেবা না দেবা না ও আমরা দেখতে যাব না, আমাদেরটা আমাদের বুঝে দাও। কি বলেন বাবু? অতি সত্য, যাতে আমাদের এই নাগরিকত্ব সমস্যার সমাধান হয়ে যায় তার ব্যবস্থা তোমরা করো। কারণ যেভাবে সাধারণ মানুষগুলো তারা মার খেয়েছে, তাদের বাড়ি অত্যাচার হয়েছে, তথাপিও তারা বিজেপিকে ভোট দিয়েছে। অনেক মানুষ এখনো ঘর ছাড়া আছে, আমার কাছে তার হিসেব আছে, এখনো বাড়ি ঢুকতে তারা পারেনি। কেন? সে বিজেপির সঙ্গে ঘুরেছিল তাই। আমার পালপাড়াতে একটা ছেলে আছে, তার নাম রঞ্জিত। তার দোকানটা, সে এত বছর দোকান করছিল, সে নাকি ঠাকুর মশাইকে আনতে দিছিল, দিল্লির থেকে নামলো, ওইটা নাকি দেখে ফেলেছে, তার সেই দোকানটার থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। খালি ভেবে দেখেন কত অত্যাচারে অত্যাচারিত হয়ে এই মানুষগুলো তোমাদের পিছনে পিছনে ছুটেছে একটা আশায় যে এদের নাগরিকত্ব সুরক্ষা পাবে। তোমরা যদি বেইমানি করো তাহলে কিন্তু তাতে ভালো হবে না। অতি সত্য প্রয়োজনে 2020 আর একটা সিএ সংশোধনী এনে এমনভাবে লিখে দাও, আমরা আর কিন্তু অ্যাপ্লিকেশন করে আমাদের নাগরিকত্ব নেওয়ার পক্ষে। আমি অসীম সরকার না, আপনারা কি বলেন? আমরা অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিতে পারবো না। আমরা ভোট দিয়ে তোমাকে প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা ভোট দিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বানিয়েছি। আমাদের নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে লিখতে হবে বাবার বাড়ি কোথায় ছিল, মার বাড়ি কোথায় ছিল, তার জন্ম তারিখ কত। অনেকের এখানে জন্ম হয়েছে তারা জানেও না ওই দেশে বাড়ি ছিল কোথায়, তার বাবারটা সে কী করে লিখবে। আমাদের ওগুলো যেন লেখা না লাগে এমন আইন করে দাও যে 2014 সালের 31শে ডিসেম্বর শুধু নয়, যেদিন ওই মানুষগুলো অত্যাচারিত হয়ে এবার বাংলায় আসবে তারা সেদিন নাগরিকত্ব পাবে। আর যারা এসেছে তারা সবাই নাগরিক। এর জন্য যদি আন্দোলন করতে হয় আপনারা সঙ্গে থাকবেন তো? নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, এই প্রসঙ্গে আমি একটা কথা না বলে পারছি না। আমাকে অনেকে বলে, আরে মাঝে মাঝে দেখি শান্তনু ঠাকুরের সাথে, আবার মাঝে মাঝে দেখি জগন্নাথের সাথে, ব্যাপার নাকি? ও বাবা, একটা কথা জানিয়ে রেখেন, নাগরিকত্ব সমস্যার সমাধানটা হচ্ছে আমাদের মূল বিষয়, তাই তো? তাহলে পার্লামেন্টে যারা গেছে তাদের সঙ্গে আমি আলোচনা করব না? আমি অর্জুন সিং তার সম্পর্কে কি বলেছিলাম এই পলতাতে দাঁড়িয়ে, যদি আমার সমাজের মানুষ নিঃশর্ত নাগরিকত্ব পায় আপনার গলায় আমি সোনার চেন পরিয়ে দেব বলেছিলাম। কি বলেন, কি মনে আছে? তাহলে যারা নাগরিকত্ব দেবে, যারা এই নাগরিকত্ব সুরক্ষা করবে, তারা কিন্তু কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার ছাড়া কিন্তু এই নাগরিকত্ব সুরক্ষার ব্যবস্থা করতে কেউ পারবো না, কোনো বাপ নাই। কেন্দ্রীয় সরকারকে এই সিএ দিয়ে আনতে হবে, কেন্দ্রীয় সরকারকে এই সিএ আনতে হবে, এই আইন পরিবর্তন করে তারপরে তাদেরই কিন্তু আনতে হবে। মনে রাখবেন, আমাদের নাগরিকত্বটা কিন্তু চাই। কংগ্রেস সরকার আমাদের নাগরিকত্ব দেবে না, দিলে 10 বছর ছিল, তারা কিন্তু আমাদের নাগরিকত্বের ব্যাপারটা নিয়ে এই বিলটা নিয়ে কাজ করতে পারতো, করে নাই। তাহলে আদায় করতে হবে আমাদের ওদের কাছ থেকে। এই জন্য আমাদের চাপ সৃষ্টি করতে দরকার হলে লাখ লাখ মানুষকে আমরা রাজপথে, কলকাতার রাজপথে যাবো, শুধু তাই নয়, দিল্লির যন্তর মন্তরে দিয়ে আমরা রাজপথ কাটিয়ে দিয়ে বলবো আমাদের নাগরিকত্ব সুরক্ষা চাই। আমি
আমি অসীম সরকার কোন গায়ের জ্বালায় আর নামই নাই, তাই কি অনেকে কয় উনি ভোটের টিকিটের জন্য ঘুরিয়ে বেড়াচ্ছে, এইরকম কয়। আমার বাবার 1956 সালের সিটিজেনশিপ কার্ড আছে, এই ব্যাগের মধ্যে আছে, দেখাবো। 1956 সালের সিটিজেনশিপ কার্ড আছে আমার বাবা, আগেকার মেট্রিক। আমার ঠাকুর দাদার 1964 সালের রিফিউজি কার্ড আছে। আমার জন্য কিন্তু জ্বালানা, আর আমি একা না, আপনাদের নিয়ে আমি। আজ যদি মানুষ নাগরিকত্বহীন হতে যায়, আজ তাদের কান্নার ধ্বনি শুনে আমার কবিগান কোথায় যাবে? এই মানুষগুলোর কি অবস্থা হবে? আমাদের এই সন্তান সন্ততিকে আমরা কোথায় রেখে যাব? সেই বুকের জ্বালা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, আপনাদের বার্তা দিতে এসেছি। নিখিল ভারতকেও বলতে হবে পরিষ্কার কথা। ঠাকুর মশাই সেদিন আমাকে ফোন করলেন, গোসাই দেবীপুরে একটা বস্ত্র বিতরণের অনুষ্ঠান আসলে ভালো হয়। আমি বললাম আপনার স্ট্যাম্প কি? আপনার কিন্তু দুটো দিক, একদিক দিয়ে আপনি নবশূদ্র মতুয়ার প্রতিনিধি ঠাকুর বাড়ির, আর একদিক দিয়ে আপনি বিজেপির এমপি। আপনি দল রক্ষা করবেন না আমাদের রক্ষা করবেন? আপনার সঙ্গে আমি আগে 1 ঘন্টা কথা বলবো, তারপরে আপনার স্টেজে যাবো। বল ঠিক আছে, গেলাম। উনি বললেন আমি অমিত শাহজিকে পরিষ্কার বলে এসেছি, যতদিন না রুলস বের করে এই মানুষগুলো নিঃশর্ত নাগরিকত্ব না হচ্ছে, ততদিন আমি আর ওই বিজেপির পদ্ম ফুলের পতাকা তলে গিয়ে কোনো মিটিং মিছিল আমি করবো না, করবো না, করবো না। এই জায়গায় যদি ঠাকুর মশাই দাঁড়িয়ে থাকতে পারেন, ঠাকুর মশাই হবেন আমাদের মাথার বাড়ি। আমরা এগিয়ে যাব। নিখিল ভারত, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ একসঙ্গে যদি যুক্ত হয়ে আমরা দিল্লিকে চাপ দিতে পারি, दिल्ली बाध्य হবে আমাদের नागरिकत्व দিতে। अरे बाबा तुम हमारा नागरिकत्व देने से तुम बंगला में आने का तुम्हारा पद सुगम होगा, और हमको नागरिकत्व नहीं देने से तो बंगला में तो तुम नहीं आने सकेगा। আমাকে নাগরিকত্ব দিলে তোমরা বাংলায় জায়গা পাবা, আর আমাকে নাগরিকত্ব না দিলে তোমার বাংলায় স্থায়িত্ব কোথায় হবে? আমাদের নবশূদ্র মতুয়া ভোটে 74টা এমএলএ আমাদের জয়যুক্ত হয়, আমরা কম নয়। কিন্তু এই জন্য আমরা হুঙ্কার দিয়ে বলছি, অতি সত্ত্বর আমাদের নাগরিকত্বের সুরক্ষার ব্যবস্থা তোমরা করো, তোমরা করো। তাই নাহলে তোমরা আমাদের কাছে বেঈমান বলে পরিচিত হবে। এই সহজ সরল মানুষগুলো যদি একবার গাড় বাঁকা হয়ে বসে, গাড় বাঁকা সোজা করতে কিন্তু জ্বালা আছে। আমরা যেমন সহজে বিশ্বাস করে ফেলি, আবার কিন্তু গাড় বাঁকা করে ফেললে আমাদের বাঁকা গাড় সোজা করা অত সোজা না। কি বলেন আপনারা? কি ঠিক আছে তো নাকি? তাহলে আমরা এই জায়গায় দাঁড়াবো, আমরা এই জায়গায় দাঁড়াবো। নিখিল ভারত এখন তৃণমূলও না, বিজেপিও না, কংগ্রেসও না, সিপিএমও না। নিখিল ভারত উদ্বাস্তু মানুষের পাশে থেকে আন্দোলন করছে। আজ তাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য তারা গ্রামে গ্রামে টিকে টিকে এইভাবে মিটিং করে মানুষকে জাগরণ করছে। তাই তাদের ডাকে আমি এসেছি, আবার আসবো। এখানে আমার মা বাবা ভাই বোন সবাই তো আমার মানুষ, তাই আমি আর বেশি সময় আপনাদের কাছে নষ্ট করব না। তাহলে আপনারা মোটামুটিটা বুঝতে পারলেন তো যে ব্যাপারটা কোথায় গিয়ে আমাদের দাঁড়িয়েছে। এখন আমাদের সরকারের কাছে একটাই কথা, কেন্দ্রীয় সরকারের কাছে আরটিআই করে যেটা আমরা বুঝেছি, তাতে আমরা অ্যাপ্লিকেশনটাও করতে পারবো বলে ধারণা নেই আমাদের। এতে যা লেখা তাতে অ্যাপ্লিকেশনও করতে পারবো না। তাহলে তারপরে লেখছো যে রুলস ইজ আন্ডার প্রসেস। এই রুলস বের করে আমাদের দেখাও কি প্রসেস। তবে একটা কথা কি জানেন, রুলস কখনো প্রিন্সিপাল অ্যাক্টের বাইরে করা যায় না। যে একটা তৈরি হয় সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু রুলস হতে হয়, অ্যাক্টের বাইরে গিয়ে রুলস হয় না। আমি যেটা বুঝতে পারছি তাতে এখানে যে গলদ রয়েছে, সেই গলদ ছাড়তে হলে আবার লোকসভা থেকেই ছাড়তে হবে, আবার রাজ্যসভা থেকেই ছাড়তে হবে, আবার নূতন সিএ পাস করে আরেকটা কথা লিখে দিলেই হয়ে যায়। 2003 সালের আর 2087 সালের আইন আমরা বাতিল করে দিলাম। কাদের জন্য? ওদের জন্য। ওই 3টে দেশের 6টি সম্প্রদায় যারা অত্যাচারিত হয়ে এসেছে, এদের জন্য ওই 2003 সালের আইনও থাকলো না, ওই 1987 সালের আইনটাও বাতিল করলাম, যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।
যেটা রাজীব গান্ধী করেছিল আর যেটা তখন এনডিএ সরকার করেছিল, এটা একটু টাচ করে দিলে হয়। আসামের কথা আলাদা। আসামের 6 এর ধারাটা কিন্তু ওই 2003 সালেই তৈরি হয়েছে। এনআরসি যে আইন 14 ধারা 2003 সালেই তৈরি হয়েছে, এরা করেছে। তারা এই তৃণমূল, এই কংগ্রেস, এই সিপিএম এরাই কিন্তু হাসি মুখে তখন এই আইন করে দিয়ে আসছে। তাহলে তারা কি করে বলে নো এনআরসি, নো সিএ? জবাব দিতে পারবে? আসুক, তার মাইক ছেড়ে দিচ্ছি। কে আছে আমার সামনে জবাব দিত? তাই তোমরা বলতে পারো না, কারণ তুমি গিয়ে সেখানে স্বাক্ষর করে এসেছো যে ওই আইন বলে অল ইন্ডিয়ায় এনআরসি করতেই হবে এবং আসামের জন্য আলাদা এক তৈরি করে দিয়ে আসছো। সেখানে 1971 সালের 24শে মার্চের মধ্যে যারা আসামে ঢুকেছে তারাই আসামের নাগরিকত্ব পাবে, আর তাই নাহলে পাবে না। অ্যানাদার অ্যাক্ট অনলি ফর আসাম, শুধু আসামের জন্য আলাদা আইন আর সারা ভারতের অন্য প্রভিন্সের জন্য আলাদা আইন করেছে। 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে এসেছে তারা অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে এই আইনটা যখন তোমরা করেছিলে সেটা ভুলে গেলে। আমরা এখন লেখাপড়া শিখেছি। বাবা গুরুচাঁদ ঠাকুর এসেছিল আমাদের ঘরে, বাবা হরিচাঁদ ঠাকুর এসেছিল আমাদের ঘরে, তারা আমাদের শিক্ষার আলোতে আলোকিত করে গেছে। তোমরা যা করছো আমরা সেই আলো দিয়ে যত অন্ধকারে থাকুক আমরা সমস্ত কিছু এখন দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু আর ফাঁকি দিতে পারবে না। কেন বলছো নো এনআরসি? সেদিন কেন সই করলে? কেন বলছো নো সিএ? তাহলে সেদিন কেন ওই সিএটাকে বানাই রেখে চলে আসতো? 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা আসছে পলাইয়ে তারা অবৈধ অনুপ্রবেশকারী, ওইটা বানাবার সময় মনে ছিল না? না এক ডোক খাইয়ে ঠিক পাইছো নাকি? একটা গল্প মনে পড়ছে কব। হ্যাঁ, নতুন নতুন বিয়ে করলে শ্বশুরবাড়িতে এসে পার্কে যাইয়ে যে কয়জন বিয়ে করে ওদের গল্প হয়, এই তোর শ্বশুরবাড়ি শালি টালি আছে যেমন, কয় জানিস না আমার 3 দিয়া শাড়ি, মানে বউ দিয়া করবো কি? খাওয়া দাওয়া কেমন হয়েছে? হাঁসের মাংস, মুরগির মাংস, কাসিমের মাংস, কাতলা মাছ, ইলিশ মাছের পেটি, রুই মাছের গেটি, এত কিছু। সবাই যার যার কথা কচ্ছে, একজন কিছু কয় না, চুপ করিয়ে রয়েছে। ওরে পচাচ্ছে, তুই কি খাইছিস কবি নিয়ে? কয় আরে ভাই রে ভাই, আমারে বিয়ে দেশে সে গ্রামে, মাঘ মাস তো, আমি তো নতুন নতুন গেছি, যাই এই গাছের উপরে হাড়ি বান্ধা। আমি আমার এক শালিকে জিজ্ঞেস করলাম ওটা কি জিনিস? কয় গাছের থেকে রস পড়ে। তাই নাকি? গাছের থেকে রস পড়ে? গাছ তো শুকনো জিনিস। হ্যাঁ, এই তো কায়দা, ভগবানের সৃষ্টি। ওই পাগল বিজয় সরকার কইছিল, একজন গিয়ে কয় সরকার মশাই আমার পেট গরম হয়েছে, কি খাইছি? ইলিশ মাছ। কয় যাইয়ে কষি ডাব খাইয়ে সারিয়ে যাবেন। কয় সরকার মশাই আপনি এই 50 হাত গাছের উপরে হচ্ছে ডাব হয়, আর 50 হাত জলের তলের ইলিশ মাছ খাইয়ে হয়েছে পেট গরম, আর 50 হাত গাছের উপরে ডাব খাইয়ে হবে পেট ঠান্ডা। এই খাইয়ে দেখবে কৃষি কি হয় তা পাওয়া যায় না। আমার শাড়ি দেখায় ওই আড়িতে রস পড়ে, ওর কায়দা আছে, শ্বাস দিতে হয় 1 শ্বাস 2 শ্বাস 3 শ্বাসের পরে নালি পাতিয়ে দিদি টক 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 করে রস চড়ে। তাই আমি বললাম যে আমার একটু খাওয়া। তাই দেখতেছি ছোট গাছ আছে নাকি, আর সন্ধ্যের রস আরো ভালো লাগে। সে বাড়ির পাশে নতুন গাছ কাটিছে, ওইটা দেখাইছে দেবানে সন্ধ্যের পরে। কয় শালি যাইয়ে কয় জামাই বাবুরে এইবার ঠকাবো, যাই ওই রস টস আর পারে নাই, নিজে কি রস 1 গ্লাস ভরে নিয়ে গেছে। না একদম মুখে দিয়ে কয়ে কি তো মিঠে টিটে লাগে না, নোনটা। জামাই বাবু প্রথম কাটার রস তো এখনো মিটিয়ে ওই করে নাই। ভাইরে ভাই আমি 1 ডোক খাই আর খাই নাই, আমার ঠকাতে পারি নাই। তোমরা কি 1 ডোক খাইয়া ঠিক পাইছো নাকি? হ্যাঁ, তোমরা 1 ডোক খেয়ে ঠিক পেয়েছো যে কাজটা ভালো করি নাই, তাহলে ক্ষমা চাও তোমরা। সেদিন ওই আইন সমর্থন করে আমরা অন্যায় করেছিলাম। হে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, ওপার বাংলা থেকে আসা মানুষ, তাদের
কাছে ক্ষমা চাও যে ওই আইন করে আমরা অন্যায় করেছি। তোমরা আমাদের সঙ্গে যুদ্ধে নামো। আমরা চাই 2003 সাল এবং 1987 সালের আইনকে বাতিল করো। নাও, বুঝবো তাহলে তুমি আমার বন্ধু। তাহলে আমাদের মূল কথা, আবার তোমরা নূতন করে আমাদের যাতে প্যাস মার্কা আইনের মধ্যে না ফেলে, যে আইনের দ্বারায় আমাদের নাগরিকত্ব সুরক্ষা সম্ভব নয়। দরকার হলে এখন রাজ্যসভায়ও তোমরা সংখ্যাগরিষ্ঠ, লোকসভায়ও তোমরা সংখ্যাগরিষ্ঠ, এখন তোমরা সেখানে শ্রেষ্ঠ, আরো বিহারে হয়ে গেছে উৎকৃষ্ট। তাহলে এখন ইচ্ছা করলে তোমরা যখন তখন আইন করে দিতে পারো স্পষ্ট। এখন করা লাগবে না কষ্ট। এখন আর ওই ঠিক আছে রাজীব বাবুকে ধরা হবে, তাহলে আপনার ওই কয়েকজন এমপি সরাই রাখেন, ওইসব কিচ্ছু করা লাগবে না। কিচ্ছু করা লাগবে না, কায়দা কত দেখেছেন ব্যাপারটা। এই যে রাজনৈতিক খেলা, আমরা এই খেলা কিন্তু আর দেখতে রাজি না। আমাদের নাগরিকত্ব সুরক্ষা যদি না হয়, কারণ এখনো আমি বলতে পারছি না যে ওরা দেবেই না, কথাটা বুঝে গেল। যদি না হয় তাহলে কিন্তু আমরা, তবে এইটার মধ্যে যা লেখা আছে তাতে আমি কোনো সম্ভাবনা দেখছি না। যারা আমার সমাজের মানুষ এতদিন অ্যানালাইসিস করেছিল, আমি আরটিআই করে যা পেয়েছি তারাই ঠিক বলেছে আমরা পাচ্ছি। কিন্তু এখনো যেহেতু রুলস বের হয়নি ওই একটা জায়গা, কিন্তু আবার রুলস তো প্রিন্সিপাল অ্যাক্টের বাইরে কখনো হতে পারে না। আমার কথা হচ্ছে দরকার হলে আবার ওইটাকে অ্যামেন্ডমেন্ট করে আমাদের নিঃস্বার্থভাবে যাতে আমাদের আর কোনো রকম দরখাস্ত করে না লাগে, মা বাবার নারী বুড়ি করে টানা না লাগে, কোথায় বাড়ি ছিল, কোন মা বাবার নাম, যারা এসছে তারা প্রত্যেকে নাগরিক, যারা আসবে তারা নাগরিকত্ব পাবে। সেখানে একটা টাইম বেঁধে দিতে পারো, এই কয় বছর বাস করলে, কেমন আগে 6 মাস ছিল, তারপরে 11 বছর হলো, এবার 5 বছর করেছে নাকি বাবা? তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম কি নাকি আমরা কেন আবার পথে নামছি, কেন আবার নিখিল ভারত পথে নামতে বাধ্য হয়েছে, কেন অসীম সরকারকে আবার আসতে হয়েছে এত আন্দোলন করার পরে সিএ হলো, কেনই বা দামাল তারা যুদ্ধ করছে, দিতে হবে। তবে দামাল একটা সংগঠন, তারাও কিন্তু বিরাটভাবে এই নাগরিকত্বের জন্য তারাও বিরাটভাবে আন্দোলন করছে। আমি তাদের শ্রদ্ধা জানাই। তবে তাদের সঙ্গে আমার একটা জায়গা অমত আছে, সেটা হচ্ছে কি, বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে এবং পাকিস্তান থেকে যারা অত্যাচারিত হয়ে এসেছে সংখ্যালঘু মুসলমানদের কি বাংলাদেশ থেকে তাড়াইয়ে ভারতে পাঠাইছে নাকি? আপনারা কি কন, হিন্দুরা মাঝে পাঠাইছে? যে মুসলমান ভাইরা ভারত ভাগ হওয়ার আগেও ভারতে ছিল, তারা ভারতের অধিবাসী, তারা পাকিস্তান হলেও যায়নি, সেই মানুষগুলো তো ভারতেই থাকবে। কিন্তু তারপরে যদি কেউ পালিয়ে এসে ভারতবর্ষে অন্যায়ভাবে ভারতের ক্ষতি করতে চায়, সেই ঘুষপেটিয়াদের বের করতে যদি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার চায়, সেটা আমাদের আপত্তি কোন জায়গায়? কিন্তু আমাদের নাগরিকত্ব সুরক্ষা দিতে হবে। আমি বলতে পারবো না যে যারা পালিয়ে এসেছে সবাইকে তোমার নাগরিকত্ব দিতে হবে, ওই জায়গায় আমি দাঁড়াতে পারবো না। কি খারাপ কথা কইছে নাকি? তাহলে জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আবার যদি সময় পাই কখনো ডাক দিলে আমি সব সময় আসি। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের সেই কবি অসীম সরকার। আমি একজন নিরপেক্ষ বক্তা, আমি কিন্তু কোনো রাজনৈতিক বক্তা না। আমার গায়ে এখনো তৃণমূলেরও ছাপ নাই, বিজেপিরও ছাপ নাই, কোনো সিপিএমেরও ছাপ নাই, কংগ্রেসেরও ছাপ নাই। আমার হৃদয়ের মধ্যে ছাপ, উদ্বাস্তুদের ছাপ পড়েছে। আমি সেদিন খুশি হব যেদিন আমার সমস্ত মানুষ নিঃশর্ত নাগরিকত্ব পাবে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, তারকচাঁদ হিরবন, জয় মা বাবার জয়। হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। আপনারা এতক্ষণ